নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে ভবিষ্যতে আর নির্বাচনে লড়বেন না বলে জানালেন শিলিগুড়ির মেয়র তথা প্রাক্তন বিধায়ক গৌতম দেব। প্রভাস কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েছেন বলে মালবাজার থানায় অভিযোগ জানালেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। অপরদিকে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। আজ জলপাইগুড়ির প্রথম শহীদ বীরেন্দ্র দত্তগুপ্তকে স্মরণ করা হলো বিভিন্ন জায়গায়। জলপাইগুড়ি জেলার প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের আত্মবলিদান দিবস শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো অভিমুখ ও শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন অভিমুখের কর্ণধার প্রশান্ত নাথ চৌধুরী, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য গণেশ ঘোষ, বসন্ত মল্লিক প্রমুখ। এদিন মাল্যদান কর্মসূচি কয়েকটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ির শহীদ বীরেন্দ্র দত্তগুপ্তকে স্মরণ করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণে বীরেন্দ্র দত্তগুপ্তের মূর্তিতে মাল্যদান কর্মসূচি পালন করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্যরা। আজকে আন্তর্জাতিক ভাষা দিবস। যারা 1952 সালে ভাষার জন্য লড়াই করে যারা আজকে এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা আজকে আমরা পালন করছি, তাদের আমি সেই শহীদদের কুর্নিশ জানাচ্ছি। তারা অমর হোক। এবং আজকের দিনেই আমাদের প্রথম শহীদ হয়েছিলেন বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, আমাদের জলপাইগুড়ি জেলার প্রথম শহীদ। ওনারও আজকে সেই ভোরবেলা আজকের দিনেই ওনার ফাঁসি বরণ হয়েছিলেন। তো তাকেও আমরা তার ফাঁসির এই মৃত্যুর দিনে তাকেও আমরা স্মরণ করছি। আপনাদের এখানে তো মূর্তি রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে মনীষীদের মূর্তি রয়েছে। সেই প্রত্যেক মনীষীদের আমরা আজকে মাল্যদান করে এবং ভাষা দিবসকে আমরা পালিত করছি। শামসুল হক মারা যান। বন্দুক হাতে তিনি দৌড়াতে থাকেন। পেছনে কিছু মানুষ খুন খুন বলে চিৎকার করতে থাকে। তাকে নিয়ে পালানোর জন্য যে রাস্তায় তার যাওয়ার কথা ছিল সেই রাস্তায় তিনি যাননি। তিনি কিছুদূর পরেই একটি ঘোড়সওয়ারের কাছে তিনি ধরা পড়েন এবং তিনি মাত্র কয়েকদিনের বিচারে, এটা ঘটনা ঘটেছিল 24শে জানুয়ারি, আর 20শে ফেব্রুয়ারি তাকে ফাঁসির মঞ্চে তোলা হয়। তার ভাই দাদা তার সাথে দেখা করতে এসেছিলেন জেলে। দাদাকে বলেন যে আমি খুব আনন্দের সাথে আমি ফাঁসির দড়ি গলায় পরাবো। দেশের মায়ের সেবা করতে গিয়ে আমার এই যে বলিদান, সেটা যেন সেই রাস্তায় যেন। গত পরশু ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার স্থান পরিদর্শনে গেলেন প্রশাসনিক আধিকারিকেরা। লিখিত অভিযোগের পর ধর্ষণের অভিযোগকারী সেই মহিলাকে নিয়ে তিস্তার চর পরিদর্শনে গেলেন প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখযোগ্য বিষয় হল, গত পরশুদিন তিস্তার চরে গরু আনতে গিয়ে এক যুবকের দ্বারা বলপূর্বক ধর্ষণের শিকার হয়েছিলেন ওই মহিলা। এমনটাই অভিযোগ ওই মহিলা সহ তার পরিবারের। গতকাল থানায় লিখিত আকারে তারা অভিযোগ জানিয়েছিলেন। আজ সেই স্থান অর্থাৎ তিস্তা নদীর চর পরিদর্শনে এলেন প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের সাথে সেই স্থান পরিদর্শনে যান সদর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা সহ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। অভিযোগকারী ওই মহিলার স্বামী বলেন, পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে, তাই আমরা চাই অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সদর ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন, এমন পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা প্রথম দিন থেকেই এই পরিবারের পাশে রয়েছি। গতকাল লিখিত আকারে অভিযোগ করা হলে আজ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা। তিনি আরও বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক থাকলেও পুলিশ অভিযুক্তর মাকে আটক করে থানায় নিয়ে গেছে। তিনি আরও বলেন, প্রশাসন খুব তৎপরতার সাথে বিষয়টি দেখছে। আমরা চাই খুব শীঘ্রই অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হোক। তিনি আরও বলেন, আমরা পরিবারটির পাশে রয়েছি,
আপনার পরিবারে যে কালকে পরশুদিন এক মহিলা ধর্ষিত হয়েছেন বলে আপনারা অভিযোগ করেছেন এবং লিখিত আকারে আপনারা একটা অভিযোগ দায়েরও করেছেন প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের তরফে। আজ প্রশাসনের পক্ষ থেকে আপনার বাড়িতে ভিজিটে এলো এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা সরজমিনে পরিদর্শনে গিয়েছেন প্রশাসন, তারপর আপনার বাড়িতে এলো। কতটা ভরসা পাচ্ছেন বিষয়টা নিয়ে? এই মুহূর্তে কতটা আস্থা পাচ্ছেন যে এর একটা যত বিচার আপনারা পাবেন আশা করছেন? এখন আশা করছি সরকার যা করে। আচ্ছা, মানে কতটা ভরসা পাচ্ছেন এই মুহূর্তে? প্রশাসন বাড়িতে এলো, হ্যাঁ যথেষ্ট ভালো মানে ভরসা পাচ্ছেন তো? কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ মল্লিক। পরশুদিন একটা মহিলা বলপূর্বক ধর্ষিত হয়েছেন, গতকালই আপনারা লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আজ পুলিশ এলো ওই বাড়িতে এবং জানা গেছে যে তিস্তা যে স্থানে ঘটনাটি ঘটেছে সেই স্থানটা পরিদর্শন করে এলেন, আপনিও সাথে ছিলেন, কি বলবেন? না, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি এই জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা দ্রুত তদন্ত চাই এবং দোষীদের গ্রেপ্তার চাই। তার জন্য প্রশাসনকে যে ধরনের সহযোগিতা করার দরকার আমরা মানে সঙ্গে থেকে সহযোগিতা করব। এই এলাকাবাসীরা রয়েছেন, প্রত্যেকেই চাচ্ছেন এই ঘটনা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে হোক এবং এখনও দোষী গ্রেপ্তার হয়নি। আমরা চাচ্ছি প্রশাসনের কাছে, যেটা জানালাম আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, আমরা দ্রুত গ্রেপ্তার চাচ্ছি। কোনো কথা শোনা হবে না, দ্রুত যেখান থেকেই পারা যাক দোষীকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন কিভাবে করবে সেটা প্রশাসনের ব্যাপার। বলছি এই মুহূর্তে প্রশাসন চড়ে গিয়ে সেই জায়গা কি খতিয়ে দেখলেন? হ্যাঁ, খতিয়ে দেখলেন। ওনারা কি বললেন, তারা কি আশ্বাস দিলেন? প্রত্যেকে বিভিন্ন ওনারা বলছেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আমাদের একটু সময় দিন। আমরা ভরসা রাখছি এখনো প্রশাসনের উপরে। যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হ্যাঁ, তাকে কি এই এলাকায় দেখা যাচ্ছে? না না, দেখা যাচ্ছে না, পলাতক। তার বাড়ির অভিভাবকও পলাতক। কোনোভাবেই আমরা খোঁজ করতে পারছি না। এলাকাবাসী ওরা সজাগ রয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো ক্লু বা কোথাও থাকলে আমরা সাথে সাথে জানিয়ে দিব প্রশাসনকে। কি নাম আপনাদের? প্রসেনজিৎ কুমার লালা, কি দায়িত্বে রয়েছে? সদর এক সভাপতি যুবক। অমৃত 2 প্রকল্পের জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরকে সহজভাবে পরিশ্রুত পানীয় জলের যোগান দিতে শুরু হয়েছে দ্বিতীয় অমৃত প্রকল্পের কাজ। কাজের গতিও চলছে দ্রুত গতিতে। খুব শীঘ্রই শহর শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা পাবে পরিশ্রুত পানীয় জল। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চলা এই প্রকল্পের অন্তর্গত একটি জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্বলন, নারকেল ফাটিয়ে ও পুজো অর্চনার মধ্য দিয়ে এই কাজের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য পুর আধিকারিকেরা। 32 নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের জায়গায় এই জলাধার নির্মাণ করা হবে। মেয়র গৌতম দেব জানান, এই জলাধারে 27 লক্ষ লিটার জল ধারণের ক্ষমতা থাকবে। এটি তৈরি করতে খরচ হবে প্রায় 3 কোটি টাকা। এই জলাধারের নির্মাণের পর উপকৃত হবে শিলিগুড়ি পুরসভার 32 ও 33 নম্বর ওয়ার্ডের নাগরিকেরা। মোটামুটি আমরা জায়গাগুলো পেয়ে গেছি, 3400 একটা জায়গা পেয়ে গেছি। সুতরাং এখানে জল ঠিকঠাক মতো যাবে এবং শিলিগুড়ির ভিতরে যে 5টা বোধহয় আমার ট্যাঙ্কের দরকার ছিল, 5টা জায়গা আমি পেয়েছি। একটা জায়গা নিয়ে 47 একটু সমস্যা হচ্ছে, ওটা কথাবার্তা বলবো, আর বাকিগুলোতে আমি শুরু করব। টোটাল তো এইটা ব্যয় হচ্ছে 3 কোটি টাকা। এটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে, কেননা এখানে র্যাট ফাউন্ডেশন করতে হবে, অনেক মোটা ডায়ারে পাইপ আসবে, অনেক কিছু স্পেসিফিকেশান আছে। টোটাল 511 কোটি টাকা আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ, আর থার্ড ফেজে 300 কোটি টাকা আছে, যেটা বাড়ি বাড়ি জল পৌঁছানো। সেটা ন্যাপকন প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছে, সেটা এই কাজগুলো চলতে চলতে ওই 300 কোটি টাকার আরেকটা স্যাংশন আসবে। কোন কোন ওয়ার্ড কভার করবে? সব এটা 32-33 করবে। সামনে নির্বাচন, শঙ্কর ঘোষ বিজেপি সম্ভব প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি ঘোরা শুরু করেছে, বলছে তৃণমূল অধ্যুষিত যে এলাকাগুলো সেগুলোতে বেশি করে তাদের নাকি যাওয়ার নির্দেশ। আপনি সবটাই তৃণমূলের অধ্যুষিত এলাকা, শূন্য হাতে ফিরবে। মোটামুটি হয়তো পার্টি বিবেচনা করলে দাঁড়াবো, সবটা পার্টির উপর নির্ভর করে। পার্টি যতক্ষণ না ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছে ততক্ষণ বলা ঠিক না, তো হয়তো শিলিগুড়ি থেকে দাঁড়াতে পারে। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আর ভোটে লড়বেন না বলে স্পষ্ট জানালেন গৌতম দেব। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে ভবিষ্যতে আর নির্বাচনে লড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ফুলবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ক্ষমতায় থাকার সময় এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষ তাকে সমর্থন করেননি। তাই মানুষের রায়কে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে রাজ্য সরকার বা দলীয় নেতৃত্ব চাইলে আগামী দিনে অন্য কোথাও বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে আপত্তি নেই বলেও জানান তিনি।
আশা করব যে এখানে মানুষ একজন যোগ্য প্রতিনিধিকে পাবে, যাকে নিয়ে মানুষ আবার আগের মতো কাজ করতে পারবে। সেটা তৃণমূল ছাড়া সম্ভব নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব নয়, এটা আমরা মনে রাখি। এবং দেশের মধ্যে একমাত্র সচিবালয় উত্তরকন্যা করার পরেও রেজাল্ট হয়েছে খারাপ। আমার বলার কিছু থাকে না। এখানে দুর্দর্শন তার পাশে দুটো রাস্তা সেই সময় 14-15 সালে 15 কোটি টাকা দিয়ে দুটো রাস্তা করেছিল। আর যেটা এখান থেকে গোয়ালটুলি যে রাস্তাটা 53 কোটি টাকা দিয়ে করেছিল। এখন কর্পোরেশনে 10 লাখ টাকার জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হয়, কখন কোথার থেকে টাকা জোগাড় করে কাজ করবে। আর এখানে এত ফান্ড দিয়েছি এবং এখান থেকে রাজগঞ্জ হয়ে জলপাইগুড়ি যাওয়ার সব রাস্তাগুলো করেছি। এখানে সোয়াবিটা ব্রিজ করেছি, এখানে পুঁটিমারি ব্রিজ করেছি, এখানে যেটা 0 পয়েন্টে যাওয়ার এসজেডিকে দিয়ে ওই রাস্তা এশিয়ান হাইওয়ে কি হয়নি, এখানে আপনাদের পথসাথী সমস্ত কিছু হয়েছে, কিন্তু বিজেপি জিতেছে। লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাকগ্রাম ফুলবাড়ি উন্নয়ন 20 বছর পিছিয়ে গেছে। আবার 2010 সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির টু মানুষ হয়তো জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি ডাকগ্রাম থেকে 5000 ভোটেও লিড পেত, তাহলে এমপিকে নির্মলকান্তি রায় ধূপগুড়ি বিধায়ক উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন, উনি তো 5 বছর কোনো কাজ করেন, এখনও করেন। এবং উনি 30 কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, 10 টাকাও খরচ করেন। ফুলবাড়ি টুতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করেছে। 5 বছর তো হয়ে গেল, 3 কোটি টাকা তো উনিও পেয়েছেন 3 পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয়, তাহলে মানুষকে তো জোর করে কিছু করা যাবে, কিছু করার নেই, দুঃখ থাকবে, আক্ষেপ থাকবে। ডাকগ্রাম ফুলবাড়ির উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, তো অনেকেই চাইছেন আপনি আসুন আবার। আমি আর আসছি না, কেউ চাই, কারণ আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানিয়ে আমি ফিরে যাচ্ছি আমার। তৃণমূলের বাধার মুখে জলপাইগুড়ির সাংসদ বলে অভিযোগ উঠল, যা নিয়ে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হলো। প্রভাস কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েন বলে অভিযোগ জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের। আর এই ঘটনার বিষয়ে জানিয়ে শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালবাজার থানায়। বৃহস্পতিবার মালবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় সাংসদের সারাদিন দলীয় কর্মসূচি ছিল। কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার শেষ কর্মসূচি করার পর লাটাগুড়ি হয়ে ময়নাগুড়ি ফেরার পথে কুমলাই গ্রাম পঞ্চায়েতের মুন্সিমোড় এলাকায় সাংসদের গাড়ি আটকানো হয় বলে অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দিকে। অভিযোগ উঠেছে তৃণমূলের SC-OBC সেলের ব্লক সভাপতি মহাদেব রায়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনার বিবরণ জানিয়ে সাংসদের স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা করা হয় মালবাজার থানায়। বিজেপির জেলা সম্পাদক রাকেশ নন্দীর কটাক্ষ, বিধানসভা নির্বাচন ঘোষণা না হতেই রাজনৈতিক হামলার মুখে পড়ছে বিজেপির নেতা সমর্থকেরা। রাজ্যের ক্ষমতাসীন সরকার তথা রাজ্য প্রশাসনের এটাই আসল চিত্র। কালকে আমাদের সম্মানীয় সাংসদ, জলপাইগুড়ির সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের মালবাজার বিধানসভায় প্রভাস কর্মসূচি ছিল। প্রভাস কর্মসূচিতে উনি সকাল থেকেই আমাদের বিধানসভার বিভিন্ন প্রান্তে উনি জনসংযোগ এবং কার্যকর্তা সম্পর্ক, ওনার একটা শিডিউল প্রোগ্রাম ছিল। সেই শিডিউল প্রোগ্রামে উনি এসেছিলেন। এসে উনি লাস্ট প্রোগ্রাম ছিল আমাদের বিধানসভায় বড়দিঘি বাজারে। বড়দিঘি বাজারে প্রোগ্রাম শেষ হওয়ার পর ওনার ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে ওনার একটা ছোট কর্মসূচি ছিল, জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচির উদ্দেশ্যে যখন উনি যাচ্ছেন আনুমানিক এই 7:30 পৌনে 8টা বা এরকমই হবে সময়টা, 7:30 পৌনে 8টার দিকে, তখন উনি সেই বড়দিঘি হয়ে যে লাটাগুড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং মুন্সি মোড়ের সেখানে ওনার কনভয় আটকানো হয় এবং ওনাকে অ্যাসল করার চেষ্টা করা হয়। ওনার গাড়ি আটকে একটা দুষ্কৃতীরা একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে, কিন্তু ওনার ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে কোনো মতে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে আপনারা জানেন যে বিগত যে বন্যা পরিস্থিতির পরে যখন আমাদের সাংসদ এবং বিধায়করা
এই টুন্ডু এবং বামনডাঙ্গাতে এসেছিলেন পরিদর্শন করতে এবং ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে রিলিফ দেওয়ার জন্য। সেখানেও হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা আমাদের সাংসদ এবং বিধায়ক প্রহত হয়েছেন এবং দীর্ঘদিন উনি হচ্ছে চিকিৎসারত ছিলেন। এই যে বারবার করে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়কদের উপরে যে হামলা, ঠিক আছে, এবং হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা নেতৃত্বের উপরে যে হামলা, এই হামলা বারবার করে যত নির্বাচন সামনে এগিয়ে আসছে তত হচ্ছে এই ধরনের দেখা যাচ্ছে প্রবণতা। তা আমরা ওটাই আজকে অভিযোগ জানালাম আমাদের আইসি সাহেবের কাছে, মালবাজার আইসি সাহেবের কাছে। এই ধরনের কারা এই ধরনের আক্রমণ করছে বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন আপনারা? সাংসদ আমাদের সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় উনি নিজে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্র আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা অভিযোগপত্রে কি নির্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয়েছে? আমি অভিযোগপত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অভিযোগপত্রের কপি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমাদের এটাই যে এই যে বারবার করে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের উপর হামলা হচ্ছে, ঠিক আছে, হামলা করে সাংসদ বিধায়কদেরকে হামলা করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের যে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে কোনোভাবেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখান থেকে পিছিয়ে আসবে না, ঠিক আছে, এবং হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে লড়াই সেখানে কোনোভাবেই দমানো যাবে না। এভাবে আহত কেউ হয়েছেন বা কোনো ক্ষতি হয়েছে এই বিষয়ে? না, আমি বললাম আপনাকে যে ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে সেখান থেকে কোনো মতে হচ্ছে সেটাকে এড়িয়ে বেরিয়ে যাওয়ার প্রয়াস উনি করেছেন। তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি সেই ড্রাইভারকে, এবং চেষ্টা করা হয়েছিল গাড়ি আটকে নিয়ে ওনাকে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য সেই ঘটনাটা থেকে আমরা সৌভাগ্যবান যে সেই ঘটনাটা ঘটেনি। পুলিশের তরফে কোনো নিশ্চয়তা পেয়েছেন? আমরা আইসি সাহেবের সাথে কথা বললাম। তৃণমূলের এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি মহাদেব রায় ফোনে জানান, কোনো রকম হেনস্থার প্রশ্নই ওঠে না। আমরা ৩-৪ জন মিলে শুধু আমাদের এলাকার সমস্যার কথা জানতে চেয়েছিলাম, কিন্তু জয়ন্ত রায় আমাদের কথা না শুনেই চলে যান। এরপর দেখছি গতকাল রাতে তিনি থানায় অভিযোগ করেছেন। এইসব ঠিক নয় বলে তিনি জানিয়েছেন। মালবাজার থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে। আমাদের যে সাংসদ জয়ন্ত রায়, উনি তো এই বছর ফার্স্ট সাংসদ না, এইবার দুইবারের সাংসদ, 10 বছর সাংসদ। 3-4 জন ওনার বডিগার্ড ছিল, ওনার রাজ্যে ছিল 6-7 জন, ঠিক আছে, ওনাদের এত কিছু থাকার পরেও ওনার ভয় কিসের? আমার কিছু কষ্ট তার ভয়ে না, ওনাকে তো আমি অ্যাটাক করতে গেলে আমার হাতে অনেক কিছু থাকতো, আমরা কত 20-25 জন 30 জন 50 জন থাকতাম, ঠিক আছে, বা একটা জনশূন্য জায়গায় আমরা ওনাকে অ্যাটাক করতাম, ঠিক আছে। এখানে জনবহুল এলাকা, যেখানে একটা পশ্চিমবঙ্গ বাজারে যেখানে সবসময় লোক থাকে, ঠিক আছে, ওখানে আমরা 3-4 জন মিলে, ঠিক আছে, আমি একটা দোকানে ছিলাম, এমন সময় দেখলাম যে এমপি আসছে, এমপিকে দেখে আমি হাত দেখা গাড়িটাকে, তারপরে আমি বলছিলাম 2 মিনিট সময় দেবেন, তো বলছে না কেন, আমি 2 মিনিট কথা ছিল আপনার সাথে, বললাম আমাদের সময় নেই, 2 মিনিট খালি 2 মিনিট তবুও অন্যদের বলে তো উনি চলে গেলেন, ঠিক আছে। তারপরে এটাকে ওনারা যে অন্যভাবে নেবেন বা আমাদের সামনে কোনো এফআইআর করবেন বা এটা মিডিয়া ফ্ল্যাগ করবেন, এমন ভাবিও নেই, বুঝলেন, কোনো কিছু হয় না। যদি এরকম কিছু হয়, ওরা জানতে না আচরণ করছে, তার কোনো একটা কোনো হাতও পড়ে না, এটা আমার বলতে পড়ে না, বুঝলেন। বাগডোগরা বিমানবন্দর চত্বরে স্থানীয় কিছু গাড়ির চালকদের দ্বারা অনলাইন ক্যাব চালকদের হেনস্থা ও মারধরের অভিযোগে পুলিশ কমিশনারের দ্বারস্থ হল ক্যাব চালকদের সংগঠন। বাগডোগরা বিমানবন্দর এলাকায় অনলাইন ক্যাব চালকদের হেনস্থা, মারধর ও যাত্রী তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কিছু গাড়ি চালকদের বিরুদ্ধে। এই ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল ক্যাব অ্যান্ড ড্রাইভার অপারেটর ইউনিয়নের সদস্যরা। এদিন অসুবিধার কথা জানিয়ে অভিযোগপত্রে জানানো হয়, অভিযোগ শিলিগুড়ির অনলাইন ক্যাব চালকরা যাত্রী সাথী, ওলা, উবের ও র্যাপিডোর মাধ্যমে যাত্রী বুকিং পেয়ে পরিষেবা দিয়ে থাকেন, কিন্তু গত প্রায় 15 দিন ধরে বাগডোগরা বিমানবন্দর এলাকার কিছু স্থানীয় চালক তাদের বুক করা যাত্রী তুলতে দিচ্ছেন না। এমনকি যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিক হেনস্থার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ। শিলিগুড়ি কমিশনার, এডিসিপি ট্রাফিক সহ শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিষয়টি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে মৃণাল বর্মনের দাবি, অনলাইন বুকিংয়ে যাত্রীদের ওপরই তাদের জীবিকা নির্ভরশীল।
এর ফলে প্রায় 400 জন এই পেশার সাথে যুক্ত ক্যাব চালক ড্রাইভারদের জীবন জীবিকায় প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে আগেও স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি। অভিযোগে সতর্ক করে বলা হয়েছে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জীবিকার স্বার্থে আন্দোলন ও অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন অনলাইন ক্যাব চালকেরা। আছে ওদের যদি ফ্যামিলি আছে, ওদের যদি গাড়ির ট্যাক্স আছে, তো সেম আমাদেরও আছে। আমরা একই জায়গায় বসবাস করি। আজকে শিলিগুড়ি টু বাগডোগরার ডিস্টেন্স হচ্ছে 15.6 কিলোমিটার। তো এই এতটা দূরন্তর মধ্যে, এতটা ডিস্টেন্সের মধ্যে যে আজকে এতটা এইভাবে হেনস্থা করা হচ্ছে, সেটা আমরা কোথায় যাবো তাহলে? কতগুলো ড্রাইভার টোটাল আছে এবং কতগুলো গাড়ি? আমাদের কাছে 400-র উপরে ড্রাইভার আছে। সবাই আপনারা আইএনটিটিউসি আছে, কেউ আদার্স আছে, কিন্তু যেহেতু রোজি রুটির ব্যাপার, এখানে আইএনটিটিউসি ছাড়া সবাই চলে আসছে। আমাদের আইএনটিটিউসি আমাদের ইউনিয়নের যারা অনলাইনের আমাদের ইউনিয়নের আছে প্রায় 280-300 জন আছে। আদার্স আরও ড্রাইভার আছে যারা তারাও আসছে আমাদের সাথে যোগ করছে। যে রোজি রুটির ব্যাপার, ওদেরকে আর আটকানো যাচ্ছে না। 400 ছেলের মধ্যে সবাই যায় না এয়ারপোর্ট, মানে রোটেশনলি 20 to 25 ড্রাইভাররাই এয়ারপোর্ট যায়। 25টা 30টা রোটেশন হিসাবে যায় ওরা। হ্যাঁ, ওই পিক আপ করতে। ওই পিক আপটাও যদি না করতে দেয় তাহলে হ্যান্ড টু মাউন্থে আমরা চলে আসবো। আমাদের প্রত্যেকটা ড্রাইভারের শরীর খারাপ হয়ে যাচ্ছে ডেলি এই ম্যাটার নিয়ে। স্যার, আমরা আয় দিন চাচ্ছিলাম যে নিজেদের মধ্যে ড্রাইভার ভাইচারা হয়ে চলি, মিলে থাকি, কিন্তু কোনো মতে কোনো সুযোগ পাচ্ছি না। তো লাস্ট অবধি আমরা আমাদের ড্রাইভারদেরকে কতদিন কন্ট্রোল করতে পারবো জানি না। ওরা আশ্বাস নিয়ে আছে যে আমরা একটা কিছু সলিউশন বের করবো। আমাদের সিপি সাহেব, আমাদের প্রশাসন যদি আগামীতে যদি না হয় তাহলে কি করব? আমাদের ড্রাইভাররা পথে নামতে রাজি আছে। পথে নামবো আমরা কিছু করব না, আমারও অনশনে যাব। আমরা সকলের মঙ্গল কামনায় আজ বাৎসরিক শনি পুজো অনুষ্ঠিত হল নয়াবস্তির শনি মন্দিরে। দক্ষিণপল্লী কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ বাৎসরিক শনি পুজো অনুষ্ঠিত হয় নয়াবস্তি এলাকায়। শ্রী শ্রী শনি মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায়। সকাল থেকে চলে পুজো অর্চনা। এরপর বিকেলে সকলের জন্য কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এবার নিয়ে তাদের পুজো 29তম বর্ষে পদার্পণ করল। তারা অত্যন্ত নিয়ম মেনেই পুজো করে থাকেন। এবারও সেই পুজোতে অংশগ্রহণ করেছে বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। প্রতি বছরের ন্যায় এই পুজো আমরা করে থাকি। সবার মঙ্গল কামনায় আমরা করি। আমাদের ক্লাব যারা সদস্য রয়েছে তারা এবং আমাদের পাড়া প্রতিবেশী 8 নম্বর 10 নম্বর সবার উদ্দেশ্যে আমরা এই পুজোটা করে থাকি। আমাদের এই পুজোটার মেন উদ্যোগদাতা বাচ্চু আমাদের তথা আমার পাশে দাঁড়িয়ে আছে। তার উদ্যোগেই আমরা এই আজকে এখানে পুজোটা করি এবং আমরা সকল সদস্য এবং সকল সদস্য মিলেই আমরা এই পুজোটা প্রতি বছরের ন্যায় করতে থাকি। এবার আমাদের 29তম আমরা পদার্পণ করেছি। আমাদের পুজোটা ঠিক 12টার সময় আমরা শুরু হয়েছে। কত হাজার মানুষকে খিচুড়ি আমরা এবার টার্গেট রেখেছি 5 থেকে 7 হাজার মানুষকে আমরা এই প্রসাদ বিতরণ করব। আমরা 5টার থেকে সবাইকে আহ্বান করেছি, আপনারা আসুন। সমস্ত জলপাইগুড়িবাসীকে আমরা সাদর আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আসুন এই পূজায় সবাই প্রসাদ নিন। বাবার প্রসাদ, বাবাই সৃষ্টি, বাবাই সব। এবার হোলির বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে এসেছে হাতাখুন্তি পিচকারি। হাতাখুন্তি নিয়েই হোলি ভাবছেন, এটা আবার হোলিতে কেন? এটাই বাস্তব। এবার হোলিতে অন্যরকম জিনিস। বাড়িতে থাকা হাতাখুন্তি এবার রং খেলার মূল আকর্ষণ। বিক্রি শুরু হয়েছে। শুধু ছোটরা না, বড়রাও এই অভিনব জিনিসে মাতবে। জলপাইগুড়িতে হোলির বাজারে শুধু ছোটরা না, বড়রাও এবার মাতবে। এসেছে বিভিন্ন রকমের হোলির সামগ্রী, সাথে এসেছে হাতাখুন্তি পিচকারি। আগামী 3 তারিখ হোলি উৎসব, আর এই উৎসবে আপামর ভারতবাসীর উৎসবের আনন্দ নেবে। তাই বাজারে এই উৎসবকে আরও মুখরিত করার জন্য বাজারে বিক্রি শুরু হয়েছে বড় আকৃতির চশমা, ব্যাট বল পিচকারি, গদা পিচকারি সহ বিশেষ আকর্ষণ হিসেবে হাতাখুন্তি পিচকারি, যা বিক্রি একেবারেই শুরু হয়ে গিয়েছে। দাম 150 থেকে 200 টাকা। হাতাখুন্তি পিচকারি এনেছি, তারপরে ব্যাট বল, বহুত মেলা রকমের জিনিস আনা হয়েছে। হাতাখুন্তির বিক্রি কেমন? ভালো, খুব ভালো।
কত করে বিক্রি করছেন? এই 80 টাকা, 100 টাকা, 150 টাকা, যেরকম জিনিস সেরকম দাম। হাতা খুন্তিটা এবার বাজারে কেন? হাতা খুন্তিটা এখন নতুন তো বাজারে বানাইছে, আসছে বাজারে। বিক্রি কেমন? খুব ভালো বিক্রি। এই যে হলুদের আমাদের বড় বড়, হ্যাঁ এটা বড় বড় গোরে গোরে মুখে রেপে কালা কালা চশমা, হায় রে কৃষ্ণা। দেখলাম কি নতুন ধরনের পিচকারি, হাতা, খুন্তি, গদা, হাতুড়ি, অনেক রকম পিচকারি আছে, বিন পিচকারি। স্পেশাল কি ভালো লাগলো? স্পেশাল হাতা খুন্তি পিচকারিটা ভালো লাগে। আর তুমি যেটা পরে আছো চশমা? চশমা একটা এই যে বড় ধরনের চশমা, এটাও অনেক খুবই ভালো লাগছে। এটা খুব ভালো জিনিস বাচ্চাদের জন্য। হ্যাঁ, এখন তো এগুলোই চলতেছে মার্কেটে। আপনি কি নেবেন বাচ্চাদের জন্য? হ্যাঁ, আমি বাচ্চাদের জন্য পরে নেব। আমি তো দোকান করি, তো আমি পরে হোলসেল নিয়ে যাব। কি কি স্পেশাল দেখলেন? এই যে হাতা খুন্তি, হাতুড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে এই চশমা, তারপর এই মুখোশগুলো, খুব সুন্দর সুন্দর মুখোশ। কত বললো পারবি? হোলি হ্যাঁ। এখন এর নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর গুমটি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর গুমটি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। বন্ধ চা বাগান খোলার দাবিতে মালবাজারে শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। বন্ধ চা বাগান দ্রুত খোলার দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ এবং মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রসঙ্গত উল্লেখ্য, মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগান এবং কিলকট চা বাগান পুনরায় চালু করার দাবিতে PTWU এর ব্যানারে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি করেন। এদিন বন্ধ বাগান খোলার দাবিকে সামনে রেখে বাগানে শ্রমিকরা মিছিল করে মালবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এসে উপস্থিত হন। শ্রমিকদের মিছিলটি বন্ধ থাকা রাজা চা বাগানের সামনে থেকে শুরু হয়ে শহরের বাস স্ট্যান্ড সুভাষ মোড় হয়ে মহকুমা শাসকের অফিসের সামনে এসে উপস্থিত হয়। চলে বাগান খোলার দাবিতে স্লোগান। মালবাজার মহকুমা শাসকের অফিসের বাইরে মোতায়েন থাকে বিরাট পুলিশ বাহিনী। বিক্ষোভ কর্মসূচি চলার সময় শ্রমিকরা কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলে 17 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সাথে দেখা করে দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি পেশ করে। এরপরে PTWU এর তরফে বাবলু মাঝি জানিয়েছেন, দ্রুত বন্ধ থাকা রাজা চা বাগান ও কিলকট চা বাগান খোলার ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। বন্ধ বাগানে শ্রমিক কর্মচারীরা সমস্যার মধ্যে রয়েছেন। কার্যত আর্থিক অনটনে তাদের দিন কাটাতে হচ্ছে। এদিনের এই কর্মসূচিতে রাজা চা বাগানে শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেন। सभी को मालूम है कि बीते 1 महीना से लगभग हमारा राजा चा बागान बंद है और 1 महीने से ज़्यादा हो गया है, 2 महीने लगभग हमारा किलकोट चा बागान बंद है। और ऐसे डुआ से बहुत सारे चा बागान हैं जो बंद पड़े हुए हैं। तो
हम सभी चाय बागान जो डोर्स के जो बंद पड़े हैं उन सभी को लेकर, साथ ही हमारा राजा चाय बागान विशेष उसको खोलने को लेकर आज SDO सर के पास आए थे और उन्होंने हमें इतना आश्वासन दिया कि मालिक राजी है बागान खोलने के लिए। उन्होंने ये स्पष्ट रूप से उन्हें फ़ोन करके बात की और उन्होंने कहा कि मालिक पक्ष बागान खोलने के लिए तैयार है। तो हम लोगों ने कहा कि अगर मालिक बागान खोलने के लिए तैयार है तो हम लोग भी बागान खोलाने के लिए तैयार है और हम वेलकम भी करेंगे। लेकिन ये जो 45 एकड़ जो ज़मीन है जो टी टूरिज्म के नाम पे जो वैकेंट पड़ा हुआ है, जिन्होंने हमने बार बार कहा है कि वहाँ पे रीप्लांटेशन होना चाहिए और उसको लेकर उन्होंने कहा है कि जिस टॉपिक को लेके इतना दिन तक जो 3-4 मीटिंग हुआ लेबर कमिश्नर के वहाँ पे हुआ, उसके बाद टीपा में हुआ, तो उसी टॉपिक के लेके कोई बात नहीं बनी और राजा चाय बागान के कोई भी वर्कर तैयार नहीं है कि वहाँ पे टी टूरिज्म बने, जिसको लेकर हम लोगों ने कड़ी शब्दों में कहा है कि हम टी टूरिज्म के पक्ष में नहीं है और वहाँ पे जो चाय बागान था उस चाय बागान को अपरूटिंग करके जो अभी वैकेंट पड़ा हुआ है उस जहाँ पे रीप्लांटेशन हो, इसको दाबी हम लोगों का था और रहेगा। উত্তরের মনের খবরের জেরে মানবিক সাড়া মিলল। উত্তরের মনের খবরের জের মানবিক আহ্বানে সাড়া দিয়ে অসুস্থ শিশুর চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে এলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা ও সমাজসেবী মোহাম্মদ মইনুল। শনিবার তিনি অসুস্থ শিশুকন্যা সুস্মিতার পরিবারের হাতে তুলে দেন 20,000 টাকা। পাশে থাকার আশ্বাস দেন ভবিষ্যতেও। জলপাইগুড়ির মোহিতনগর মধ্যকুমার পাড়ার বাসিন্দা একটি কোম্পানি শ্রমিক রাহুল দাস ও পূজা দাস এর একমাত্র কন্যা 6 বছরের সুস্মিতা। জন্মের পর 2.5 বছর পর্যন্ত সে ছিল একেবারে স্বাভাবিক, প্রাণোচ্ছল আর হাসি খুশি, কিন্তু তারপর হঠাৎই অসুস্থতা গ্রাস করে তাকে। ধীরে ধীরে হারিয়ে যায় তার চলাফেরার ক্ষমতা, স্তব্ধ হয়ে যায় মুখের বুলি। আজ সে আর হাঁটতে পারে না, কথা বলতেও পারে না। অসহায় চোখে শুধু তাকিয়ে থাকে চারপাশের পৃথিবীর দিকে। বাড়িতে রয়েছেন বৃদ্ধ দাদু ঠাকুমা। সীমিত আয়ের সংসারে প্রতিদিনের খরচ জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ প্রায় অসম্ভব। চিকিৎসকদের পরামর্শ, ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে পারলে সুস্থ হয়ে উঠতে পারে সুস্মিতা। সেই আশাতেই আগামী 23শে ফেব্রুয়ারি পরিবারটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবে। মোহাম্মদ মইনুল জানান, কিছুদিন আগে উত্তরের মনে এই খবরটি দেখেছিলাম। আগে এই রোগের কার্যকর ইঞ্জেকশন ছিল না, কিন্তু এখন সেই চিকিৎসা সম্ভব হয়েছে। যদি আমরা সকলে মিলে পাশে দাঁড়াই তাহলে শিশুটি সুস্থ হয়ে ওঠার পথ তৈরি হবে। সুস্মিতার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তাই সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি। কেউ সাহায্য করতে চাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 6294297455। একই নম্বরে অনলাইন সহায়তাও পাঠানো যাবে বলে জানিয়েছেন তারা। বলা বাহুল্য, মানবিকতার হাত বাড়িয়ে দিলে সুস্মিতার জীবনেও ফিরতে পারে আলো। মোহিতনগরে আসছি, একটা মধ্যকুমার পাড়া বলে একটা বাচ্চা অসুস্থ। কিছুদিন আগে আপনাদের উত্তরমনের চ্যানেলে আমি খবরটা দেখতে পাই আর কি, যে অসুস্থ বাচ্চা একটা। বিগত 2023 সালে এইটার ইঞ্জেকশন ছিল না বাইরে, কিন্তু এখন ব্যাঙ্গালোর চেন্নাইতে এই ইঞ্জেকশন বের হয়েছে বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য। তা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করার পরে ডাক্তারবাবু বললেন যে এটা যদি ব্যাঙ্গালোরে নিয়ে যাও চেন্নাইতে, তাহলে এই বাচ্চাটা এই ইঞ্জেকশনটা দিলে সুস্থ হয়ে যাবে। তা আমরা আপনাদের খবরের মাধ্যমে দেখার পরে আমাদের মনে হলো যে আমি কিছু নিজের সঞ্চয় করা কিছু পয়সা আমি বাচ্চাটাকে সহযোগিতা করতে আসছি আর কি। আজকে আমার নিজের সঞ্চয় থেকে আমি 20,000 টাকা আমি আজকে এনাদের দিলাম। আর জলপাইগুড়ি সহৃদয় ব্যক্তি তো অনেক আছে, সবাই যদি 10, 20, 50 টাকা করে দেয় তাহলে হয়তো এই বাচ্চাটার মাটা কোলে ভালোভাবে থাকবে। এর জন্যই আজকে আমি সহযোগিতা করলাম আর কি। আমাদের বাড়ি হচ্ছে মোহিতনগর মধ্যকুমার পাড়া। আমার নাম হচ্ছে পূজা দাস। আজকে হচ্ছে আমাদের কাকু মানে আমাকে মোবাইলে এর আগে ছাড়া হয়েছিল, ওটা দেখার পরে আমার মেয়েকে সহযোগিতা করলো। সে নিজে পার্সোনালভাবেই আমাকে 20,000 টাকায় আমার হাতে দিল আমার জন্য। কত? 20,000 টাকা। আমার মেয়ের কথা বলা, হাঁটাচলা করা, মানে শারীরিক সমস্যা আর কি। এই ওর যখন 2.5-3 বছর বয়স তখন থেকে ওর এই সমস্যা, এখন ওর 6 বছর বয়স। ডাক্তার বলেছে যে এখন ওর এই রোগের একটা মানে ইঞ্জেকশন বেরোচ্ছে,
সেটা ব্যাঙ্গালোর নিমাইস ছাড়া এদিকে পাওয়া যাবে না। তার জন্যই এই কাকু আমাকে এসে এরকম আর কি হেল্প করলো। এখন কত টাকার এখন দরকার সেটা তো আমি বলতে পারতেছি না। এখন হাতে তাও 60-70 হাজার টাকা তো নিয়ে যেতেই হবে। এই সোমবার 23 তারিখ আমাদের ট্রেন এই যে ইসের থেকে রোড স্টেশন থেকে। আরও মানুষকে বলবো যাতে আমার মেয়েটা সুস্থ হয়, তার জন্য যদি একটু আমাদের সহযোগিতা করে তাহলে আমার খুব মানে উপকার হবে, যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় আর কি। এটাই আমার কাছে, আর কিছু না। যোগাযোগ করবে কি নম্বরে? 6294297455। এই নম্বরে ফোন স্ক্যানার আছে, ফোনপে। আরেকবার বলুন নাম্বারটা। 6294297455। অত্যাধুনিক অস্ত্র হাতে ধরে দেশপ্রেমের নতুন আবেগে আপ্লুত নতুন প্রজন্ম। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 60তম বর্ষপূর্তি উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি শহরেও নিজের কর্তব্য এবং সীমান্ত সুরক্ষার কাজে ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করে সরাসরি আগামী প্রজন্মের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ অস্ত্র প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশ নেয়। নিজের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং সীমান্ত পাহারার কাজে ব্যবহৃত নানান সরঞ্জাম কাছ থেকে সচক্ষে দেখতে পেয়ে আপ্লুত আগামী প্রজন্ম। इंग्लैंड का बना हुआ है वेपन है ये बेल्जियम का है। इसका जो रेंज है 15 मीटर इसका रेंज है। जो एफेक्टिव रेंज 15 मीटर है। मैगजीन कैपेसिटी 13 राउंड है। 1 मिनट में हम लोग इसको 13 राउंड हम फायर कर सकते हैं 1 मिनट के अंदर। हाँ, ये सेमी ऑटोमेटिक वेपन है। इसको इजी कैरी कर सकते हैं और इजी इसको हम कंसील कर सकते हैं, छुपा सकते हैं और उस जगह पे इस्तेमाल करते हैं जहाँ पे अचानक हमारे पे कोई हमला करता है, उस जगह पे कारगर वेपन है। দেখে খুব ভাল লাগলো আর অনেক নতুনত্ব জিনিস শিখতে পারলাম আর আমি সব বুঝলাম। অনেক বন্দুক দেখলাম, তারপরে যারা বিএসএফ এর যারা জওয়ানেরা ছিল তারা বুঝালো যে কতটা রেঞ্জ, কোথায় এটা ইউজ হয় আর খুব ভাল লাগছে। এর আগে কোনোদিন দেখেছো এই ধরনের না, প্রদর্শন? এটা ফার্স্ট টাইম দেখলাম এরকম আর খুব ভাল লাগছে এরকম দেখে। কি অভিজ্ঞতা হলো তোমার? অভিজ্ঞতা এটাই হলো যে আমার একটা জিনিস ভাল লাগলো যে এদের সাথে বড় হয়ে কাজ করার খুব ইচ্ছা। আর যেমন এরাও কাজ করছে, এরাও নিজেদের জন্য আমাদের দেশের জন্য লড়াই করছে, সেরকমই আমাদেরও একটা ইচ্ছা যে আমিও বড় হয়ে এদের সাথেই কাজ করব। কি নাম তোমার? আমার নাম আয়ুষ ভট্টাচার্য। কোন ক্লাস তোমার? আমি 8-এ পড়ি, আশালতা বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় শনিবার ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হলো। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় শনিবার ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত বিভিন্ন এলাকায় 29টি বুথে মোট 299টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধি, দলীয় কর্মী ও সমর্থকরা। জানা গিয়েছে এই 299টি কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 2,90,00,000 টাকা। এলাকার রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থার উন্নতি, স্ট্রিট লাইট স্থাপন সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গৌতম দেব বলেন, মানুষের সমস্যার সমাধান ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই বুথভিত্তিক প্রয়োজন অনুযায়ী কাজ চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকারও জানান, এলাকার সার্বিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভোটের আগে এলাকা জুড়ে এই বিপুল পরিমাণ কাজের সূচনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যদিও শাসক দলের তরফে জানানো হয়েছে এটি পূর্ব নির্ধারিত উন্নয়ন পরিকল্পনারই অংশ। উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন হলে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের বাসিন্দারা সরাসরি উপকৃত হবে বলে প্রশাসনের দাবি। আজকে 299টা কাজ এখানে শুরু হচ্ছে। 2,92,00,000 টাকার কাজ। ছোট ছোট কাজ আছে, কিন্তু এই কাজগুলো মানুষেরই ঠিক করে দেওয়া কাজ এবং এই কাজগুলোর মধ্যে এখানকার মানুষের অনেক ছোট ছোট সমস্যা, যেটা একেবারে মাইক্রো লেভেলের সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখানে আমাদের প্রধান রূপালী দে সরকার উপস্থিত আছেন, আমাদের কবিতা ছেত্রী সহকারী সভা
প্রতি পঞ্চায়েত সমিতির আছেন, আমাদের অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা তারা উপস্থিত আছেন, ডেপুটি মেয়র এসছেন রঞ্জন শিলিগুড়ি থেকে, জেপি আছে, আর আমাদের এখানে ব্লকের সভাপতি দিলীপ রায় আছে। সবাই মিলে আমরা আজকের কাজগুলো শুরু করি। এখন এর নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদেশির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদেশি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। ভালো পরিচর্যা করলে লাভ পাওয়া যায় সর্ষে চাষেও, এমনটাই জানালেন বোয়ালমারীর নন্দনপুরের এক কৃষক। এখন আর লাভ হয় না সর্ষে চাষে, তাই এই চাষ থেকে কৃষকেরা অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন। বর্তমানে এমনটাই অভিমত রয়েছে কৃষকদের। তবে পর্যাপ্ত রাসায়নিক সার এবং পরিচর্যা করলে সর্ষেতেও লাভবান হওয়া যায়, সেরকমটাই জানালেন গোবিন্দ সরকার নামে বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের এক কৃষক। তিনি বলেন, ভালো করে পরিচর্যা করলে এখনও বিঘাতে 6 থেকে 7 মণ সর্ষে ফলে। তিনি আরও বলেন, বর্তমানে যা তেলের দাম রয়েছে তাতে 6 মণ সর্ষে হলেও লাভবান হওয়া যাবে। এখন দেখা যাচ্ছে চাষিরা সর্ষে চাষ সাধারণত করে না, বা যারা আপনাদের মতো 2-4 জন করেন, তাতে কি লাভবান হওয়া যায়? লাভবান সরিষা চাষে পর্যাপ্ত পরিমাণে সার এবং জল সেচ দিতে হয়, তাহলেই সরিষার ফলনটা ভালো হয়। আচ্ছা, লাভবান হওয়া যায়, অতটা ব্যয়বহুল নয়, মানে এতটা মানে খরচপাতি হয় না, তাই তো? খরচাপাতি হয় না। হ্যাঁ, বলছি লাল সর্ষেটা বেশি ফলন হয় না সাদাটা বেশি হয়? সাদাটা বেশি, যেটা মাগি সর্ষে বলা হয়। আচ্ছা, কেমন আসে এক বিঘাতে? ওটা তেল বেশি হয়, বিঘায় 5-6 মণ হয়। 5-6 মণ, 5-6 মণ করে যদি বিঘাতে হয়, তাহলে চাষিরা কি লাভের মুখ দেখতে পারবে? লাভের মুখ দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, কি নাম দাদা আপনার? গোবিন্দ সরকার। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে ভবিষ্যতে আর নির্বাচনে লড়বেন না বলে জানালেন শিলিগুড়ির মেয়র তথা প্রাক্তন বিধায়ক গৌতম দেব। প্রভাস কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েছেন বলে মালবাজার থানায় অভিযোগ জানালেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। অপরদিকে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।